ওয়েলকাম ব্যাক। আমরা এই সেকশনে আলাপ করব রোল অফ আ প্রজেক্ট ম্যানেজার। একজন প্রজেক্ট ম্যানেজারের রোল কি, এই রোলের জন্য তার কি কি কম্পিটেন্সি দরকার, তার লিডারশিপ স্কিল কিরকম হবে, এই বিষয়গুলো পিএমওকে চ্যাপ্টার 3 তে আলোচনা করা হয়েছে। সো একজন প্রজেক্ট ম্যানেজার যখন একটা প্রজেক্টের দায়িত্ব পাচ্ছে তখন কিন্তু আমরা সাধারণত কি করি, যে আপনাকে যখন বলা হচ্ছে যে আপনি কিন্তু এরপরে থেকে এই প্রজেক্টের ম্যানেজার, সো সেই প্রজেক্ট ম্যানেজার কিন্তু জানে যে প্রজেক্ট যদি সাকসেসফুল হয় তাহলে যেমন তাকে অ্যাপ্রিশিয়েট করবে সবাই যে হ্যাঁ আপনি প্রজেক্টটা ম্যানেজ করেছেন, খুব ভালো হয়েছে। আবার সে কিন্তু এটাও জানে যে প্রজেক্ট যদি সাকসেসফুল না হয় তাহলে সেই ফেইলিওরের দায়ভারও কিন্তু তারই নিতে হবে। সো সে ওই দায়ভারটা ঘাড়ে নিয়ে কিন্তু এই দায়িত্বটা নিচ্ছে। সো একজন প্রজেক্ট ম্যানেজারের রোল অনেক ইম্পর্টেন্ট একটা প্রজেক্টে, বাট তারপরেও সে কতটুকু অথরিটি পাবে, তাকে কতটুকু প্রজেক্ট ম্যানেজ করার জন্য রিসোর্স দেওয়া হবে, তার রোল কিরকম হবে, সেটা টোটালি ডিপেন্ড করবে কোন টাইপের অর্গানাইজেশনে সে আছে তার উপরে। তারপরে আমরা ধরে নিই যে আচ্ছা একজন প্রজেক্ট ম্যানেজারকে আমরা যখন দায়িত্ব দিচ্ছি তার মানে হচ্ছে টোটাল এন্ড টু এন্ড রেসপন্সিবিলিটি সাধারণত একজন প্রজেক্ট ম্যানেজারেরই থাকে। সো দ্যাটস আ ভেরি ক্রিটিক্যাল রোল। প্রজেক্ট যখন একজন ম্যানেজ করছে তখন সে এমনও হতে পারে কিছু কিছু অর্গানাইজেশনে স্পন্সরের সাথে থেকে প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট ইনিশিয়েশনের আগে থেকে মানে ইভালুয়েশনের স্টেজ থেকে ক্লোজ পর্যন্ত সে প্রজেক্টকে ম্যানেজ করছে। আবার এমনও হতে পারে যে সে ইনিশিয়েট হওয়ার পরে তাকে বলা হয়েছে এবং তারপরে থেকে সে ম্যানেজ করা শুরু করেছে এবং ক্লোজিং পর্যন্ত করছে। সো প্রজেক্ট যখন আমরা ম্যানেজ করি তখন দেখা যায় যে প্রজেক্টের টিমের মধ্যে অনেক মেম্বার থাকতে পারে। এমন হতে পারে যে 100, 50, 60 এরকম টিম মেম্বার নিয়েও কাজ করতে হতে পারে। পিএমওকে 6 তে প্রজেক্ট ম্যানেজারের রোলকে একটা অর্কেস্ট্রার কন্ডাক্টরের সাথে তুলনা করা হয়েছে। একটা অর্কেস্ট্রার যখন আমরা দেখি যে স্টেজ পারফরমেন্স হচ্ছে তখন একজন অর্কেস্ট্রা কন্ডাক্টর যখন কি করে, এক একজন কে কখন কোন রোলটা প্লে করবে, কোন সময় গিটার বাজবে, কোন সময় ভায়োলিন বাজবে, সে কিন্তু সেই জিনিসটা কন্ট্রোল করে। আমি যখন পিএমওতে ছিলাম প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসে তখন অনেক সময় শুনতাম আচ্ছা পিএমও প্রজেক্ট ম্যানেজারকে আমি বলছি যে আচ্ছা আপনার দায়িত্ব এইভাবে এইভাবে ডিস্ট্রিবিউট করে দিবেন, ওনার দায়িত্ব এটা। প্রজেক্ট ম্যানেজার বলছে কে কখন কি করবে, টেকনিক্যাল টিম টেকনিক্যাল কাজ করবে, ফাইন্যান্সের টিম ফাইন্যান্সের কাজ করবে, হয়তো কনস্ট্রাকশনের টিম কনস্ট্রাকশনের কাজ করবে। তখন অনেক টিম মেম্বার চিন্তা করে তাহলে প্রজেক্ট ম্যানেজার কি করবে। সো এটা একটা চ্যালেঞ্জিং কোশ্চেন কিন্তু অনেক সময় প্রজেক্ট ম্যানেজারের শুনতে হয় যে সব কাজই তো টিম মেম্বার করবে, তাহলে আপনি কি করবেন। সো এই কোশ্চেনটার প্রপার আনসার কিন্তু এসে পিএমওকে 6 এ। আপনারা দেখবেন যখন অর্কেস্ট্রা প্লে হয় তখন গিটার যে বাজাচ্ছে সে গিটার বাজাচ্ছে, সে কিন্তু মাঝে মাঝে রেস্ট পায়। আবার ভায়োলিন যে বাজাচ্ছে সেও কিন্তু মাঝে মাঝে রেস্ট পায়, কিন্তু কন্ডাক্ট যে করছে তার কিন্তু কখনোই রেস্ট নেই, সে সারাক্ষণই কিসের পরে কি সেই টেনশনটা নিয়ে থাকছে। সো দ্যাটস আ ভেরি গুড আনসার টু দ্যাট কোশ্চেন। আবার আমি কিছু কিছু জায়গায় দেখি যে কনসালটেন্সি করতে হয়তো গেছি, তখন একজন বলছে আপনি কনস্ট্রাকশন প্রজেক্টের কনসালটেন্সি করবেন, আপনার তো আসলে আমাদের সিভিল কনস্ট্রাকশনের কোনো নলেজ না থাকতে পারে, আপনি তো ইঞ্জিনিয়ার না। আবার হয়তো সফটওয়্যারের প্রজেক্ট ম্যানেজ করতে গেছেন, কেউ হয়তো বলবে যে সফটওয়্যারের নলেজ আপনার কোথায় আসবে, আপনি তো কখনো সফটওয়্যার ডিজাইন করেনি, ডেভেলপ করেনি। সো অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার একজন অর্কেস্ট্রা প্লেয়ারের যেমন গিটার কিভাবে বাজাতে হবে সেই নলেজ তার না থাকলেও হয়, বা পিয়ানো কিভাবে বাজাতে হবে সেই নলেজ, সেই সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস কিন্তু তার না থাকলে হয়, তার শুধু থাকতে হবে মিউজিকের সেন্স। সো একজন প্রজেক্ট ম্যানেজার যদি প্রজেক্টকে এন্ড টু এন্ড ম্যানেজ করার ক্যাপাবিলিটি থাকে, দ্যাটস এনাফ ফর আ প্রজেক্ট ম্যানেজার। সো স্টে টিউনড। ওয়েলকাম ব্যাক। আমরা কথা বলছিলাম প্রজেক্ট ম্যানেজারের রোল নিয়ে। সো একটু আগেই আমরা বললাম প্রজেক্ট ম্যানেজারের রোল খুব ইম্পর্টেন্ট। প্রজেক্ট ম্যানেজ এন্ড টু এন্ড প্রজেক্ট ম্যানেজ করার দায়িত্ব তার, সে অর্কেস্ট্রা প্লেয়ারের মতো রোল প্লে করে। সো আপনারা বুঝতেই পারছেন যে একজন প্রজেক্ট ম্যানেজারের শুধু যে টিমকে ম্যানেজ করতে হয় শুধু তাই না, একজন প্রজেক্ট ম্যানেজারের অর্কেস্ট্রা প্লেয়ারের থেকে এখানে একটু ডিফারেন্স আছে। অর্কেস্ট্রা প্লেয়ারের হয়তো টিম ম্যানেজ করলেই হচ্ছে, কিন্তু একজন প্রজেক্ট ম্যানেজারের কিন্তু ইনফ্লুয়েন্স করতে হচ্ছে শুধুমাত্র টিমকে না, তার অর্গানাইজেশনের মেম্বারকে, ইভেন ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের। ফার্স্টে আমি প্রজেক্টের টিমের কথা বলি। একজন প্রজেক্ট ম্যানেজার তার টিমের যে মেম্বাররা আছে তাদেরকে ইনফ্লুয়েন্স করতে হচ্ছে। প্রজেক্টের সাকসেস আমরা কখন বলি যে হ্যাঁ এই প্রজেক্টটা সাকসেসফুল, যখন আমরা দেখি যে একজন এই প্রজেক্টের যারা স্টেক হোল্ডার আছে সেই স্টেক হোল্ডারদের এক্সপেকটেশন আমরা মিট করতে পারছি অথবা এক্সিড করতে পারছি। তো একজন প্রজেক্ট ম্যানেজারের কিন্তু স্টেক হোল্ডারের এক্সপেকটেশন জানতে হচ্ছে, তার কোন প্রজেক্টের টিম মেম্বার কি আসলে এক্সপেক্ট করছে, কি চায়, কি রকম কমিউনিকেশন হতে হবে, এই জিনিসগুলো তার যেমন জানা দরকার তার ইনফ্লুয়েন্সটা বাড়াতে। তেমনি একটা অর্গানাইজেশনের পার্সপেক্টিভে চিন্তা করেন যে আপনি আপনার অর্গানাইজেশনের মধ্যে একটা প্রজেক্ট ম্যানেজ করছেন, আপনার টিমের মধ্যে যারা আছে তাদেরকে আপনি ইনফ্লুয়েন্স করছেন, এতে কোনো সন্দেহ নেই। আপনার অন্যান্য টিম মেম্বারদেরকে আপনি আপনার অর্গানাইজেশনের মধ্যে যে আপনার প্রজেক্টে নেই, প্রজেক্টের টিমে নেই, তাকে কি আপনার ইনফ্লুয়েন্স করতে হচ্ছে? অবশ্যই হচ্ছে। এমনও হতে পারে যে আপনি যেই টিম মেম্বারকে পাচ্ছেন সে ধরেন আপনি মার্কেটিং এর একজন এক্সিকিউটিভকে আপনার টিমে লাগবে, তখন আপনি কি করছেন, হেড অফ মার্কেটিং, আমি ধরে নিলাম এটা একটা ম্যাট্রিক্স বেসড অর্গানাইজেশন। সো ওই যে মার্কেটিং এর টিম মেম্বার আপনার লাগবে, তাকে কিন্তু আপনি আপনার তার ফাংশনাল যে হেড অফ মার্কেটিং তার কাছ থেকে গিয়ে পারমিশন নিয়ে আসছেন, তাকে ইনফ্লুয়েন্স করতে হয়েছে। ধরেন আপনার যে প্রজেক্টের আউটপুট হয়তো সেলস ট্র্যাকিং সিস্টেম আপনি করলেন ফর এন এক্সাম্পল, সো সেই সফটওয়্যারটা হয়তো আপনি ডেলিভার করবেন সেলসকে, তাকে আপনার ইনফ্লুয়েন্স করতে হচ্ছে। টেকনিক্যাল টিমকে আপনার ইনফ্লুয়েন্স করতে হচ্ছে, আপনার পিএমও প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস আপনাকে টেমপ্লেট দিচ্ছে, তাকে আপনি রিপোর্ট করছেন, তাকে আপনার ইনফ্লুয়েন্স করতে হচ্ছে। স্টিয়ারিং কমিটির যে মেম্বার আছে বা আপনার স্পন্সর যে আছে তাকেও কিন্তু আপনার ইনফ্লুয়েন্স করতে হচ্ছে, আপনার প্রায়োরিটাইজেশনও করতে হচ্ছে যে আমার প্রজেক্টটা কতটা ইম্পর্টেন্ট, অন্যান্য প্রজেক্ট ইম্পর্টেন্ট কিনা সেই বিষয়গুলো দেখতে। তার মানে আপনার প্রজেক্ট আপনার প্রপারলি ম্যানেজ করতে গেলে শুধুমাত্র টিম না, আপনার অর্গানাইজেশনের মেম্বারদেরও ম্যানেজ করতে হচ্ছে। আচ্ছা এবার বলেন
শুধুমাত্র কি অর্গানাইজেশনের মেম্বারদের ম্যানেজ করলেই হবে, আর কাউকে ম্যানেজ করতে হবে না? ধরেন আপনার অর্গানাইজেশনের বাইরে কাউকে কি ম্যানেজ করতে হবে? রাইট। আপনার এমন হতে পারে যে আপনার প্রজেক্টের জন্য আপনি ধরে নেন আপনি টেলিকমের একটা প্যাকেজ লঞ্চ করছেন, আপনি একটা টেলিকম কোম্পানিতে আছেন, একটা প্যাকেজ লঞ্চ করছেন। আপনার এই প্যাকেজ লঞ্চ করতে গেলেও কিন্তু আপনার টেলিকমিউনিকেশন রেগুলেটরি যে বডি আছে গভর্নমেন্টের, তার কাছ থেকে পারমিশন লাগবে। আপনি হয়তো একটা ব্যাংকে অথবা আপনি হয়তো বিকাশের মতো একটা পেমেন্ট সিস্টেম লঞ্চ করতে চাচ্ছেন, তখন আপনার বাংলাদেশ ব্যাংকে পারমিশন লাগবে। আপনি যখন একটা কনস্ট্রাকশন প্রজেক্ট হয়তো করছেন, সেখানে আপনার ডেসা, ওয়াসা, গ্যাসের যে বডি, এরকম অনেক 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 স্টেক হোল্ডার আছে যাদেরকে আপনার ইনফ্লুয়েন্স করে কাজটা বের করে নিয়ে আসতে হচ্ছে। সো এই যে ইনফ্লুয়েন্স করা, তার জন্য একজন প্রজেক্ট ম্যানেজারের অনেক কম্পিটেন্সিও দরকার হয়। সো আমাদের নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব প্রজেক্ট ম্যানেজারের কম্পিটেন্সি নিয়ে। স্বাগত জানাচ্ছি আবারও। আমরা এই ভিডিওতে প্রজেক্ট ম্যানেজারের কি কি কম্পিটেন্সি দরকার বা কি কি ট্যালেন্ট দরকার সেই বিষয়গুলো ডিসকাস করব। পিএমআই মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট নতুন একটা বিষয় তুলে নিয়ে এসছে, আরো কিছুদিন আগে এসছে, বাট পিএম বুক 6 এটা ভালোভাবে এসছে। সেটা হচ্ছে পিএমআই ট্যালেন্ট ট্রায়াঙ্গেল। পিএমআই বলছে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে প্রজেক্ট ম্যানেজার আছে তার 3 ধরনের ট্যালেন্ট বা কম্পিটেন্সি দরকার। এক হচ্ছে টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্টের তার নলেজ থাকতে হবে, 2 তার স্ট্র্যাটেজি বা বিজনেস ম্যানেজমেন্টের আইডিয়া থাকতে হবে, এবং 3 তার লিডারশিপ স্কিল থাকতে হবে। আপনি চিন্তা করে দেখেন, একজন প্রজেক্ট ম্যানেজার সে হয়তো তার টেকনিক্যাল নলেজ আছে কিন্তু লিডারশিপ স্কিল নেই, তাহলে কি সে অ্যাকচুয়ালি প্রজেক্ট ম্যানেজ করতে পারবে? নো। সে এমন হতে পারে যে সে জানে যে কিভাবে প্রজেক্টে শিডিউল করতে হবে, কিভাবে এমএস প্রজেক্টে অথবা প্রিমাভেরা অথবা যে কোনো সফটওয়্যারে কাজ করতে হয়, রেজিস্টার সব জিনিস সে জানে, কিন্তু সে জানে না যে টিম কিভাবে ম্যানেজ করতে হবে, অথবা সে জানে না যে এই প্রজেক্টটা স্ট্র্যাটেজির সাথে রিলেশনটা কি। তাহলে কিন্তু সে প্রপারলি প্রজেক্ট ম্যানেজ করতে পারবে না। তার মানে এই 3টা বিষয়ই খুবই জরুরি। তো ফার্স্টেই আসি টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্টের যে নলেজ, সেটা বলতে কি বোঝায়? টেকনিক্যাল নলেজ বলতে বোঝাচ্ছে যে আপনি এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেটা একটা ডিসিপ্লিন হিসেবে আমরা আজকে স্বীকার করে নিয়েছি, সেই প্রজেক্ট ম্যানেজমেন্টের যে নলেজ, যে আপনার যে নলেজটা দিয়ে আপনি প্রজেক্টকে সাকসেসফুল করার চেষ্টা করছেন, যে স্কিল দিয়ে, সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট নলেজ। যেমন ধরেন আমরা সাধারণত প্রজেক্টে কি করি, একটা প্রজেক্ট চার্টার করি বা স্টেক হোল্ডার রেজিস্টার মেইনটেইন করি, অথবা প্রজেক্টে শিডিউল করি, অথবা ডব্লিউবিএস এর ব্যাপার। তার মানে প্রজেক্টের কে কখন আপনি কোথায় কি করবেন, যেটা আপনার প্রজেক্টকে সাকসেসফুল করবে, সেই টেকনিক্যাল নলেজটা এখানে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, রাইট? দেন স্ট্র্যাটেজি কেন ইম্পর্টেন্ট? আপনি আপনার প্রজেক্টের অবস্থানটা কোন জায়গায় আপনার অর্গানাইজেশনে, সেটা আপনার জানতে হবে। কোন কম্পিটিটিভ এফেক্টের কারণে হয়তো আমি যদি এখন আমাদের যে প্রজেক্টটা আপনি মনে করেন, আমি একটা এক্সাম্পল দিয়ে পুরো এন্ড টু এন্ড আমাদের যে লার্নিংটা আছে, সেটা যে ভিডিওটা আছে, সেটা একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে যে আমাদের এসটিসির লার্নিং মডিউল যে ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমি ধরলাম যে এসটিসি লার্নিং রিভ্যাম্পিং, লার্নিং সলিউশন রিভ্যাম্পিং প্রজেক্ট আমি যদি আলাপ করি, তাহলে আমি এখন চিন্তা করবো যে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, ধরেন আমাদের এই প্রজেক্টটা ম্যানেজ করছে শরীফুল, তাহলে তার আসলে কি চিন্তা করতে হবে? তার চিন্তা করতে হবে যে কিভাবে আমার প্রজেক্টটা কতদিনের মধ্যে আমি প্রজেক্টটা কমপ্লিট করলে আমরা কম্পিটিটিভ একটা অ্যাডভান্টেজ পাবো। আমাদের যদি এমন হয় যে প্রজেক্ট আছে, ঠিক আছে আমি 4 বছর ধরে আমি প্রজেক্ট কমপ্লিট করবো, ততদিনে দেখা যাবে যে অন্যান্য আমাদের মার্কেটে যে কম্পিটিটর আছে তারাও কিন্তু লার্নিং এর মডিউল নিয়ে চলে আসবে, তখন কিন্তু আমাদের এই বেনিফিটটা আমরা পাবো না। সো কোন সময় কি করলে, কত বাজেটের মধ্যে করলে, কোন রিসোর্স দিয়ে করলে, কোন কোয়ালিটি ক্রাইটেরিয়া মিট করলে এই যে প্রজেক্ট আছে সেটা বেস্ট ভ্যালু পাবে, সেটা কিন্তু প্রজেক্ট ম্যানেজারের বুঝতে হচ্ছে, রাইট? তার মানে স্ট্র্যাটেজি, কেন আমি প্রজেক্ট করছি, কি কি করলে আমার প্রজেক্টের ভ্যালু ম্যাক্সিমাইজ হবে, সেটা একজন প্রজেক্ট ম্যানেজারের জানতে হবে। তার পাশাপাশি প্রজেক্ট ম্যানেজারের লিডারশিপ স্কিল থাকতে হবে। পিএম বুকে খুব সুন্দর একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে ইউ ক্যান কাউন্ট আ টিম মেম্বার বাট দে আর নট নাম্বারস। সো আপনার 10 জন মেম্বার আছে, তার মানে এই না যে আরেক প্রজেক্ট টিমে যদি আপনি তাদের মোটিভেট করেন, এই 10 জনের যতটুকু আউটপুট মোটিভেটেড হলেও যা হবে, মোটিভেটেড না থাকলেও তা হবে, তা কিন্তু না। আপনি অ্যাজ এ লিডার, আপনি এই 10 জনকে দিয়ে যতটুকু কাজ করাতে পারবেন, আপনার লিডারশিপ স্কিল যদি সেরকম ভালো না হয়, তখন হয়তো দেখা যাবে এই 10 জনই আছে কিন্তু তারা মোটিভেটেড না এবং আউটপুট আপনি সমান পাচ্ছেন না। সো দ্যাটস দ্য মেইন ফোকাস অফ দিস এরিয়া। সো আমরা কি বললাম, আবার যদি রিক্যাপ করি, 3টা বিষয় আমাদের জানতে হবে। টেকনিক্যাল স্কিল একজন প্রজেক্ট ম্যানেজারের খুব ইম্পর্টেন্ট, স্ট্র্যাটেজি ফোকাসটাও ইম্পর্টেন্ট, এবং আরেকটা খুব বেশি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে লিডারশিপ। সো স্টে টিউনড। You are doing great. Welcome back. আমরা এই ভিডিওতে ডিসকাস করব একজন প্রজেক্ট ম্যানেজারের কি কি কোয়ালিটি থাকতে হবে একটি ভালোভাবে একটি প্রজেক্টকে ম্যানেজ করতে, তার কি কি স্কিল দরকার। ফার্স্টে মানে আমি খুব কম সময়ে বা আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে এই বিষয়গুলি ডিসকাস করতে, সো দ্যাট আপনারা বেশি বোর না হয়ে যান। এনিওয়েজ, একজন প্রজেক্ট ম্যানেজারের ভিশনারি হতে হবে। আমি কেন এই প্রজেক্ট করছি, সেই যে এই প্রজেক্টের বেনিফিট কি, এটা যদি আমরা আমাদের টিম মেম্বারকে বোঝাতে পারি এবং লং টার্ম যে গোলটা আছে সেটা যদি একজন প্রজেক্ট ম্যানেজারের কাছে ক্লিয়ার হয়, তাহলে সে কিন্তু প্রজেক্ট প্রপারলি ম্যানেজ করতে পারবে। তার অপটিমিস্টিক হতে হবে এবং পজিটিভ হতে হবে। ধরেন আপনি একজন প্রজেক্ট ম্যানেজার, আপনার একসময় মনে হচ্ছে যে না, এই প্রজেক্ট তো সাকসেসফুল হবে না, আমি 2 বছর করতে পারবো না, তাহলে কিন্তু আপনি অলরেডি দেখা যাচ্ছে যে
আপনি ফেলিওরের কাছাকাছি চলে গেছেন। আপনি যদি অপটিমিস্টিক হন, সেটা যদি স্ট্রেস টার্গেট না হয়, অপটিমিস্টিক হলে একজন মানুষ যতটা কাজ করতে পারে, এইভাবে টিমকে লিড করবে, আপনি যদি নিজে মনে করেন না এটা তো আসলে টিম সাকসেসফুলি ম্যানেজ করা সম্ভব না, এটা হবে না, ওই জিনিস হবে না, তাহলে কিন্তু আপনি সেভাবে ম্যানেজ করবেন না, রাইট? প্রজেক্ট ম্যানেজারের কোলাবোরেটিভলি কাজ করতে হয়। আমরা সাধারণত অনেক প্রজেক্টেই দেখি একজন প্রজেক্ট ম্যানেজারকে প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়েছে, সাথে সাথে সে মনে করছে আমি তো প্রজেক্ট ম্যানেজার, আমি আর কার কাছ থেকে কি ডিসিশন নিব, আমি যা বলবো আমার টিম মেম্বার তাই করবে। তাহলে কিন্তু আপনার প্রজেক্ট সাকসেসফুল হবে না, বিকজ আপনার টিমকে তাদের কাছ থেকে আপনার আইডিয়া নিতে হবে, আপনার আইডিয়া তাদের দিতে হবে এবং কোলাবোরেটিভলি আপনার প্রজেক্টকে ম্যানেজ করতে হবে। আপনার রিলেশন, আপনার টিম মেম্বারদের মধ্যে রিলেশন বিল্ড করতে হবে, কনফ্লিক্ট ম্যানেজ করতে হবে। প্রজেক্টে এমন অনেক সময় আসে যে কনফ্লিক্ট অনেক বেশি চলে আসে, একজন টিম মেম্বার এটা চাচ্ছে, আরেকজন টিম মেম্বার এটা চাচ্ছে। সো আপনার সেই কি করলে কনফ্লিক্টটা ম্যানেজ হবে, কি করলে আপনার টিম মেম্বারদের মধ্যে ট্রাস্ট বিল্ড করবে, সেটা আপনার জানতে হবে। কার হয়তো সেফটি কনসার্ন আছে, হয়তো কনস্ট্রাকশন হচ্ছে, হার্নেস বেল্ট ছাড়াই কনস্ট্রাকশন ওয়ার্কাররা কাজ করছে, সেফটি কনসার্ন নিয়েও আপনার কাজ করতে হবে। আপনার কোনো একটা ডিসিশনে কনসেনসাস কিভাবে আসবে সেটা নিয়েও চিন্তা করতে হবে। দেন আপনার প্রজেক্ট ম্যানেজার হিসেবে আরো একটা যে স্কিল আমরা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কমিউনিকেশন। আচ্ছা বলেন তো, একজন প্রজেক্ট ম্যানেজার কত পার্সেন্ট সময়, তার প্রজেক্ট ম্যানেজমেন্ট কত পার্সেন্ট সময় সে কমিউনিকেশনে স্পেন্ড করে? ওকে, 40, 70, 90? You're right. More than 90% of his time. এখন আপনি হয়তো চিন্তা করছেন ওই যে ও কোডিং করে বা কনস্ট্রাকশনে মাঝে মাঝে ডিজাইনেও হেল্প করে, ওইটা তাহলে কি? সে তখন কিন্তু তার প্রজেক্ট ম্যানেজমেন্টের রোল প্লে করছে না, সে হয়তো একজন টিম মেম্বারের রোল প্লে করছে। ওই যে বলছিলাম একজন অর্কেস্ট্রা প্লেয়ার, কন্ডাক্টরের মতো একজন প্রজেক্ট ম্যানেজার তার রোল প্লে করে। সো প্রজেক্ট ম্যানেজার কি করছে, সারাক্ষণই কিন্তু কমিউনিকেট করছে, কোন সময় কি হবে, প্ল্যানিংও যখন হচ্ছে তখনও কমিউনিকেট করছে, দেন এক্সিকিউশন যখন হচ্ছে তখনও কমিউনিকেট করছে। সো একজন অর্কেস্ট্রা প্লেয়ারের যেমন মোর দ্যান 90% টাইম, ইনফ্যাক্ট 100% হয়তো যেমন কমিউনিকেশনে স্পেন্ড হয়, একজন প্রজেক্ট ম্যানেজারেরও মোর দ্যান 90% টাইম, বেশিরভাগ সময়ই তার কমিউনিকেশনে স্পেন্ড হয়। সে এক একজনের এক্সপেকটেশন জানে, কিভাবে সেটা ফুলফিল করতে হবে সেটা দেখে, কোনো কনসার্ন আছে কিনা সেটা জানতে চায়। সো দ্যাটস আওয়ার কমিউনিকেশন। প্রজেক্ট ম্যানেজারের আরেকটি ইম্পর্টেন্ট স্কিল হচ্ছে বিং রেসপেক্টফুল। তার কিন্তু তার টিম মেম্বারদের ব্যাপারে রেসপেক্টফুল হতে হবে। স্টেক হোল্ডাররা মাঝে মাঝে দেখা যায় চেঞ্জ রিকোয়েস্ট করছে, সেখানেও তার রেসপেক্টফুল হতে হবে। সে যদি মনে করে যে না আমি যেটা ডিসিশন দিচ্ছি সেটাই হবে, তাহলে কিন্তু আসলে ব্যাপারটা সেরকম ভালো হবে না। তখন দেখা যাবে যে তার টিম মেম্বারও তাকে মনে করছে না অটোক্রেটিক ডিসিশন নেয়, আবার স্টেক হোল্ডার মনে করছে না ও তো আসলে চেঞ্জকে অ্যাকসেপ্ট করে না, হয়তো এমন যে সে নিজের ডিসিশন নিজেই নিতে চাচ্ছে। সো আপনার ওই যে কোলাবোরেটিভ অ্যাপ্রোচ, রিলেশন বিল্ড করা, ট্রাস্ট বিল্ড করা, সেই বিষয়গুলো তখন আর থাকবে না। সো আমরা এতক্ষণ ডিসকাস করলাম কোয়ালিটিজ এন্ড স্কিলস অফ প্রজেক্ট ম্যানেজার। সো স্টে টিউনড টু নো মোর। ওয়েলকাম ব্যাক। আমরা এই ভিডিওতে ডিসকাস করব পলিটিক্স, পাওয়ার এন্ড গেটিং থিংস ডান। প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, আপনার উপর যখন একটা দায়িত্ব এসে পড়েছে, তার মানে হচ্ছে যে কোনো উপায়ে আপনার এই প্রজেক্ট কমপ্লিট করা হচ্ছে আপনার দায়িত্ব। অতএব সবকিছু যে কোনো উপায় মানে হচ্ছে যে আপনার পাওয়ার ইউজ করতে হবে, আপনার স্টেক হোল্ডারদের ইনফ্লুয়েন্স করতে হবে। সো আপনি এই যে বললাম যে পাওয়ার ইউজ করতে হবে, সেই পাওয়ার মানে এই না যে আমি বলছি তুমি করো, নাথিং লাইক দ্যাট। প্রজেক্ট ম্যানেজমেন্টে পাওয়ার কয়েকভাবে আসতে পারে, যেটা পিএমও গাইড 6 এ বলা আছে। পজিশনাল পাওয়ার হতে পারে। পজিশনাল পাওয়ার মানে হচ্ছে ধরেন আপনার কথা কেন একজন মানুষ শুনবে, এমন হতে পারে যে ও আচ্ছা আপনি প্রজেক্ট ম্যানেজার, তার মানে আপনার কথা না শুনলে কেমন লাগে, এটা হচ্ছে পজিশনাল পাওয়ার। তার মানে আপনার টিম মেম্বার আপনার কথা শুনছে বিকজ আপনি হচ্ছেন প্রজেক্ট ম্যানেজার। এইটাকে লেজিটিমেট পাওয়ারও বলা হয়, ফর্মাল পাওয়ারও বলা হয়, যেটা আপনার অথরিটি আছে। ইনফর্মাল পাওয়ার হয়তো এমনও হতে পারে যে একজনের পাওয়ার আসে বিকজ সে একটা টিমকে একসাথে নিয়ে ইনফরমেশন দেওয়া, সে ইনফর্মালি কয়েকজনের সাথে খুব ভালো রিলেশন আছে, সেখান থেকেও একটা পাওয়ার আসতে পারে। রেফারেন্ট পাওয়ার বলা হচ্ছে ধরেন আপনি জানেন যে এই যে ভদ্রলোক আছে তার একটা ক্রেডিবিলিটি আছে, সে একটা কাজ খুব ভালোভাবে পারে, সো আপনি দেখা যাবে যে তাকে রেসপেক্ট করেন, সেই রেসপেক্ট থেকেও কিন্তু একজন প্রজেক্ট ম্যানেজার একটা পাওয়ার পেতে পারে। সিচুয়েশনাল পাওয়ার, সিচুয়েশনাল পাওয়ারটা হয়তো একটা সিচুয়েশনের থেকে সে ধরেন আপনি প্রজেক্ট করতে গেছেন, দেখা গেল আপনার কনস্ট্রাকশন করার সময় এই পাশের নেইবারের দেয়াল ভেঙে গর্তে পড়ে গেল, যেটা কিছুদিন আগে আমরা জেনেছিলাম। সো তখন হয়তো দেখা গেল আপনি তাড়াতাড়ি করে সিচুয়েশনটাকে ট্যাকেল করতে পেরেছেন, আপনি ওয়ার্কারকে তাড়াতাড়ি সরিয়ে নিয়ে গেছেন, নেইবারে যা দেয়াল ভেঙে পড়েছে তাকে ইনফ্লুয়েন্স করতে পেরেছেন। সো সবাই দেখতে পেরেছে যে আরে সিচুয়েশনটা এত সুন্দরভাবে আপনি ম্যানেজ করলেন। এরপর থেকে দেখা গেল আপনার একটা পাওয়ার চলে আসবে, সেটা হচ্ছে সিচুয়েশনাল পাওয়ার। পার্সোনাল বা ক্যারিশমেটিক একটা পাওয়ার থাকে, মাঝে মাঝে কাউকে কাউকে দেখা যায় যে তার একটা অ্যাট্রাকশন আছে এবং তার একটা ক্যারিশমেটিক পাওয়ার আছে, সে যাই করে সেটাই সুন্দরভাবে হয়ে যায়, তার একটা পার্সোনালিটি আছে, সেখান থেকেও কিন্তু একটা পাওয়ার চলে আসে। রিলেশনাল পাওয়ার হচ্ছে আমি নেটওয়ার্ক থেকে, কানেকশন থেকে আমার পাওয়ার আসতে পারে, যে আমি এই নেটওয়ার্কের সাথে আছি, আমি ওইখানে ওই গ্রুপের সাথে মিশি, সেখানেও একটা পাওয়ার আসে। এক্সপার্ট পাওয়ার হচ্ছে যখন আপনি একজন এক্সপার্ট, সেই এক্সপার্টিজ আছে, আপনার ট্রেনিং আছে, এডুকেশন আছে, এইরকম কোনো ঘটনা আছে। আপনারা দেখেন না যে স্কুলের টিচারদের আমরা খুব রেসপেক্ট করি বিকজ আমরা জানি যে সে ওই বিষয়ে এক্সপার্ট। হয়তো আপনি ক্রিকেট খেলছেন যে তাকে খুব রেসপেক্ট করছেন, কারণ আপনি জানেন যে সে ওই বিষয়ে এক্সপার্ট। সো কারো এক্সপার্টিজ থেকে যেই পাওয়ারটা আসে সেটাকে আমরা এক্সপার্ট পাওয়ার বলছি। দেন চলে আসি রিওয়ার্ড ওরিয়েন্টেড পাওয়ারে। রিওয়ার্ড ওরিয়েন্টেড যে পাওয়ার, সেটা হচ্ছে
আপনি রিওয়ার্ড দিতে পারেন, আপনি আপনার টিম মেম্বারকে বলবেন যে আপনারা যদি এই কাজটা ভালোভাবে করতে পারেন তাহলে আপনাদের জন্য এই রিওয়ার্ড আছে। সো তারা বাচ্চা ঠিক আছে আমরা করছি, দেন আপনার একটা পাওয়ার আসলো, সেটা হচ্ছে রিওয়ার্ড পাওয়ার। আর এটা হচ্ছে পিউনিটিভ বা কোয়ার্সিভ পাওয়ার, যেটা সাধারণত আমরা দেখি যে এটা না করলে কিন্তু আমি আপনার বসকে রিপোর্ট করবো, অথবা এটা না করলে কিন্তু আপনি এই রিওয়ার্ডটা পাবেন না, বা কোন একটা বেনিফিট থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। কেউ হয়তো আপনি এইভাবে আপনি নেগেটিভলি যখন আপনি একটা পাওয়ার ইউজ করছেন, সেটাকে আমরা বলছি পিউনিটিভ পাওয়ার। ইনগ্রেশিয়েটিং পাওয়ার, সেটা হচ্ছে মাঝে মাঝে কেউ কেউ দেখা যায় খুব ফ্ল্যাটারি করছে, বলছে হ্যাঁ আপনি তো খুব সুন্দরভাবে এই কাজটা করতে পারেন, আর আপনি এত ভালোভাবে এই কাজটা করে দেন ভাই আমার জন্য। এইটা হচ্ছে সেই পাওয়ার যে আপনি কাউকে খুব ভালো ফ্ল্যাটারি করে কাজ আদায় করে নিতে পারেন, সেই পাওয়ার আপনার থাকছে। এর পাশাপাশি প্রেশার বেস পাওয়ার আছে, যে আপনি প্রেশার দিয়ে কাজ আদায় করছেন। গিল্ড বেস পাওয়ার, কেউ মনে করছে যে না আপনি এমন কিছু করলেন হয়তো যার ফলে সে মনে করছে যে না এই কাজটা যদি আমি না করি তাহলে তো একটা বাজে সিচুয়েশন হতে পারে, নেগেটিভ একটা ইম্প্যাক্ট হতে পারে, সেই যে গিল্ড থেকে যে পাওয়ারটা সেটাও আসতে পারে। এর পাশাপাশি আরো কিছু পাওয়ারের কথা বলা আছে। সো আমরা চলে যাব নেক্সটে ম্যানেজিং ভার্সেস লিডিং যেই টপিকটা আছে সেই টপিকে। সো সাথেই থাকুন। স্বাগত জানাচ্ছি আবারও। আমাদের এই ভিডিওতে আমরা ডিসকাস করব ম্যানেজার ভার্সেস লিডার। আমরা অনেক সময় শুনি তুমি তো ভাই শুধু ম্যানেজার, তুমি তো লিডার না। এই কথাটার আসলে মানে কি? আমরা অনেক সময় পজিশন থেকে দেখা যায় আমাদের টিম মেম্বারদের ম্যানেজ করার অথরিটি হয়তো পাচ্ছি, কিন্তু আমরা কি সবসময় লিড করতে পারি? আমাদের টিম মেম্বার কি আমাদের সেই রকম ভাবে যথাযোগ্য মর্যাদা দিতে পারছে, বা আমাদের টিম মেম্বারদেরকে আমি যথাযোগ্য মর্যাদা দিতে পারছি? সো এটা আসলে মর্যাদা দেওয়া না দেওয়ার বিষয়ের চেয়ে বড় বিষয় হচ্ছে দুইটা টাইপ। যে আমি একভাবে লিডার হলে একরকম আমার অ্যাটিটিউড থাকবে, আর আমি যদি শুধুমাত্র ম্যানেজারের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখি তখন আমার অ্যাটিটিউড অন্যরকম হবে। তাহলে জেনে নেই লিডার ভার্সেস ম্যানেজার, অথবা ম্যানেজার কি রকম অ্যাটিটিউড থাকে এবং লিডারের কি রকম অ্যাটিটিউড থাকে। একজন ম্যানেজার সাধারণত ডিরেক্ট করে পজিশনাল পাওয়ার থেকে। আমি ম্যানেজার, আমি প্রজেক্ট ম্যানেজার, আমি যেটা বলেছি সেটা আপনাদের করতে হবে। সো দ্যাটস লাইক ইউজিং পজিশনাল পাওয়ার। তার মানে আপনি এখানে ডিরেক্ট করছেন পজিশনাল পাওয়ার দিয়ে। বাট একজন লিডার কিন্তু রিলেশন মেনটেন করার চেষ্টা করবে। সে চাবে যে তার টিম মেম্বার কাজ করবে স্বতঃস্ফূর্তভাবে, আপনি চাচ্ছেন যে স্বতঃস্ফূর্তভাবে তাই সেই টিম মেম্বার আপনার কথা শুনুক। সো লিডার যেটা করে সেটা হচ্ছে টিম মেম্বার ডেভেলপ করার চেষ্টা করে, আর ম্যানেজার চিন্তা করে না সিস্টেম ফলো করে কাজ করতে হবে, এখানে কে ডেভেলপ করলো, সিস্টেম ডেভেলপ হলো না হলো সেটা নিয়ে আমার কিছু যায় আসে না। একজন ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেট করে, whereas একজন লিডার ইনোভেট করার চেষ্টা করে যে এই কাজটা আরো কিভাবে সুন্দরভাবে করা যায়, বা টিম মেম্বারের কাছ থেকে ইনোভেশন আশা করে। দেন একজন ম্যানেজার সিস্টেমকে অনেক বেশি ফোকাস করে, যে না এটা তো আমাদের এর পরে ওর হওয়ার কথা, আপনি বলছেন যে ওইভাবে হবে না। সো আপনি অ্যাজ এ ম্যানেজার সিস্টেমকে কিসের পরে কি হবে সেটাকে ফোকাস করছেন বেশি। বাট একজন লিডার কিন্তু সিচুয়েশনের উপর বেস করে বলছে যে না আচ্ছা ঠিক আছে, রিলেশনটাকে বেশি ফোকাস করছে সিস্টেমের চেয়ে। ম্যানেজার কন্ট্রোল করার চেষ্টা করে, বাট লিডার ট্রাস্ট করে তার টিম মেম্বারকে। সে জানে যে তাকে যদি প্রপারলি মোটিভেট করা হয় তাহলেই আমার কাজ চলে আসবে। এখানে আমি কতটা ইগো ধরে রাখছি বা আমাকে মানছে কি মানছে না সেটা নিয়ে সে ততটা চিন্তা করে না। আলটিমেটলি তার পাওয়ার কিন্তু চলেই আসবে, সে যতটা রিলেশনশিপ পাওয়ারটা মেনটেন করতে পারবে। সো একজন ম্যানেজার নিয়ার টার্ম গোলকে ফোকাস করে যে না আমার এটা করতে হবে এটা করতে হবে, বাট একজন লিডার লং টার্ম যে রেঞ্জ আছে, লং টার্ম যে গোল আছে সেটাকে ফোকাস করে। একজন ম্যানেজার চিন্তা করে হাউ অ্যান্ড হোয়েন, এটা করবো কিভাবে করবো কখন করবো, শুধুমাত্র এটাই হয়তো তার চিন্তা থাকে। বাট লিডার চিন্তা করে যে আমি এই কাজটা কেন করছি, রাইট, এবং কি করছি কেন করছি যদি আমি চিন্তা করে বের করতে পারি তাহলেই কিন্তু কিভাবে করবো এটা ইম্যাটেরিয়াল হয়ে যায়, সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনি বিকজ আপনি আপনার টিমকে সেই ভিশনটা দিতে পারবেন। একটু আগে বলেছিলাম ভিশনারি হতে হবে। একজন ম্যানেজার বটম লাইন রেজাল্ট, মানে আমার প্রফিট কত হলো, কত কম টাকায় করতে পারলাম, সেই বিষয়গুলোকে ফোকাস করে। আর একজন লিডার টোটাল হরাইজন কে ফোকাস করে, যে একটার পাশাপাশি বটম লাইনের পাশাপাশি, ধরেন কাইজন প্রজেক্টেও আমরা মাঝে মাঝে দেখি শুধুমাত্র আমি কত টাকা বেনিফিট আসলো সেটা কিন্তু ইম্পর্টেন্ট। একটা কথা আছে যে ইউ ফোকাস অন চেঞ্জ উইল ইনক্রিজ ইউর বেনিফিট। সো আপনার যদি পজিটিভ চেঞ্জ আপনি আনতে পারেন, আপনার বটম লাইনে অটোমেটিক্যালি হিট হবে, আপনার বটম লাইনে ইনক্রিজ হবে আপনার বেনিফিট, রাইট? সো একজন ম্যানেজার স্ট্যাটাসকেও অ্যাকসেপ্ট করে, যেটাই আসছে আপনাকে যেটা বলা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করছে। কিন্তু একজন লিডার যদি হয় সে চ্যালেঞ্জ করে, কেন আমি এটা করছি, কেন এই সিস্টেমটা এরকম কেন, রাইট? দেন একজন ম্যানেজার চিন্তা করে ডু থিংস রাইট, যেই সিস্টেমে বলা হয়েছে এইভাবে আমি ভালোভাবে কাজটা করব। আর একজন লিডার চিন্তা করে ডু দ্য রাইট থিং, আমি যেটা করছি সেটা কি আমি ঠিক করছি কি করছি না। সো এই ছিল আমাদের লিডার এবং ম্যানেজারের মধ্যে পার্থক্য। সো নেক্সট ভিডিওতে আবার কথা হবে। স্বাগত জানাচ্ছি আবারও। এই ভিডিওতে আমরা ডিসকাস করব লিডারশিপ স্টাইল নিয়ে। এক একজন প্রজেক্ট ম্যানেজার দেখবেন এক এক সময় এক এক রকম অ্যাটিটিউড করে, তার লিডারশিপের স্টাইল এক এক রকম থাকে। শুধুমাত্র যে ম্যানেজার তাই না, আপনি হয়তো ফাংশনাল ম্যানেজারকেও দেখবেন এক একজনের এক এক রকম লিডারশিপের স্টাইল আছে। ওকে, সো ফার্স্টেই আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে লাজাফা
এটা হচ্ছে যে আপনি আপনার যে টিম মেম্বার আছে তাদেরকে পুরো দায়িত্ব দিয়ে দিয়েছেন। আপনি বলছেন আচ্ছা শামিমা আপনার যা ইচ্ছা আপনি করেন, নাকি আপনাকে তো আমি কাজটা বুঝিয়ে দিয়েছি আপনি আপনার কাজটা করেন। সো সে শুধুমাত্র যখন তাকে দরকার হচ্ছে, একদম হয়তো কোনো এক জায়গায় কনফ্লিক্ট হয়েছে, কোনো এক জায়গায় বড় একটা ইস্যু তৈরি হচ্ছে, তখনই সে শুধুমাত্র আপনাকে ইন্টারাপ্ট করছে। আদারওয়াইজ যারা টিম মেম্বার তারা তাদের মতো করে কাজ করতে। সো এখানে কিন্তু একজন প্রজেক্ট ম্যানেজার ব্যালেন্স করতে হবে যে আপনি কতটুকু এই লিডারশিপ স্টাইল ফলো করবেন। যদি খুব বেশি এই স্টাইল ফলো করেন, এমনও হতে পারে যে টিম মেম্বাররা যেটা করছে সেটা ভালো নাও হতে পারে। সো আপনার কিন্তু ব্যালেন্সটা আপনার কাছে রাখতে হবে। ট্রানজেকশনাল প্রজেক্ট ম্যানেজার যে আছে, এমন একজন প্রজেক্ট ম্যানেজার যে সিস্টেমকে ফোকাস করছে, যে হয়তো ভাবছে আমার টিম মেম্বাররা ভালো রিওয়ার্ড পাচ্ছে কি পাচ্ছে না, সেখানে ফোকাসটা বেশি করছে। সার্ভেন্ট লিডার, যেটা অ্যাজাইলে অনেক বেশি বার বলা হয়, অ্যাজাইলে সার্ভেন্ট লিডারশিপকে বেশি ফোকাস করা হয়। সার্ভেন্ট লিডার হচ্ছে যে নিজের চেয়ে বেশি ফোকাস করছে যে আমার টিম মেম্বাররা কোন কোন সাপোর্টটা চায়। সো এখানে টিমের যে রকম রিকোয়ারমেন্ট আছে সে সেটাকে সার্ভ করছে। প্যারালালি সে টিম মেম্বারের গ্রোথ, লার্নিং এখানেও ফোকাস করছে। সো সার্ভেন্ট লিডারশিপ এখন অনেক বেশি ফোকাস করা হয় অ্যাজাইলে, যেটা যে আমি অ্যাজ এ টিম মেম্বাররা যার যার মতো কাজ বুঝে নিচ্ছে এবং সার্ভেন্ট লিডার সেই কাজটাকে সার্ভ করছে, যে যেই সাপোর্টটা দরকার সেই সাপোর্টটা দিয়ে সে সার্ভ করছে। দেন কোলাবোরেশন, মাঝে মাঝে দেখবেন কেউ কেউ প্রজেক্ট ম্যানেজার আছে, তাকে দেখলে মনে হবে অন্যান্য টিম মেম্বারদের সাথেই সে কাজ করছে, সে কোলাবোরেটিভলি, সে টোটালি টিম মেম্বারের হয়েই কাজ করছে, সেও একজন টিম মেম্বারের মতোই তার আচরণ। শুধুমাত্র এমার্জেন্সি কোনো কেসে গিয়ে হয়তো তাকে মনে হবে যে না এখানে একটা ডিসিশন দিচ্ছে, এখানে সে আসলে লিডারশিপ ডিফারেন্ট। সো কোলাবোরেটিভ লিডারশিপটাও আরেক ধরনের লিডারশিপ। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি ট্রান্সফরমেশনাল লিডারশিপ। এই ট্রান্সফরমেশনাল লিডারশিপটা হচ্ছে যখন আপনি কোনো একটা চেঞ্জ আনবেন আপনার প্রজেক্টে, বা স্টাইলে চেঞ্জ হচ্ছে, একটা সিস্টেমে চেঞ্জ হচ্ছে, তখন দেখা যায় যে আপনি টিম মেম্বারকে কিভাবে ম্যানেজ করছেন। কারণ একটা ট্রান্সফরমেশন যখন হয় তখন কিন্তু রেজিস্ট্যান্সও আসে, সেখানে মোটিভেট করা, এনকারেজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। সো এই যে লিডারশিপ স্টাইল, সেই স্টাইলে মোটিভেশন, এনকারেজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আপনার প্রজেক্ট টু প্রজেক্ট আপনি কোন সময় কোন লিডারশিপ স্টাইল ফলো করবেন সেটা ডিপেন্ড করবে। ক্যারিশমেটিক লিডারশিপ হচ্ছে সে ইন্সপায়ার করতে এবং তাকে দেখলেই মনে হচ্ছে যে, এমন হয়তো আমরা অনেক লিডার দেখি, আমার কাছে মনে হয় আনিসুল হক একজন ক্যারিশমেটিক লিডার ছিল, সে যেইটাই ধরতো দেখা যেত যে সেটাই সাকসেসফুলি কমপ্লিট করতে পারছে, কারণ তার সেলফ কনফিডেন্স আছে এবং সে মানুষকে ইন্সপায়ার করতে পারে। এবং আরেকটা লাস্ট লিডারশিপ স্টাইল হচ্ছে ইন্টারঅ্যাকশনাল। সেটা হচ্ছে আপনি যে কয়টা লিডারশিপ স্টাইল দেখলেন, ট্রানজেকশনাল, ট্রান্সফরমেশনাল এবং ক্যারিশমেটিক, সবগুলোর কম্বিনেশন হচ্ছে এই লিডারশিপ স্টাইল। সো আপনার প্রজেক্টে আপনি কি রকম লিডারশিপ স্টাইল ফলো করবেন সেটা আপনি চিন্তা করবেন। আবার লিডারশিপের মধ্যে ব্যালেন্স, যে একই রকম লাজাফা এইরকম লিডারশিপে কতটুকু থাকবেন, কোন সিচুয়েশনে, মানে আপনার সিচুয়েশন চেঞ্জ হয়ে গেলে আপনি কোন লিডারশিপটা অ্যাডপ্ট করবেন, সো দ্যাট আপনার টিম মেম্বাররা কনফিডেন্ট থাকে, ট্রাস্ট বিল্ড হয়, অ্যাট দ্য সেম টাইম আপনার প্রজেক্টের যে ডেলিভারেবল আছে সেগুলোও কমপ্লিট হয়, আপনি সাকসেসফুলি প্রজেক্ট যাতে কমপ্লিট করতে পারেন সেজন্য কোন লিডারশিপটা আপনার জন্য ভালো হবে সেটা ডিসাইড করবেন আপনি। আমাদের নেক্সট সেকশনগুলোতে আমরা ভিডিওতে কভার করার চেষ্টা করব প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেসেস। এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস আছে আপনারা জানেন অলরেডি, PMBOK গাইড 6 এডিশনে টোটাল 49 প্রসেস আছে। সেই প্রসেসগুলো ডেভেলপ প্রজেক্ট চার্টার থেকে শুরু করে ক্লোজিং দ্য প্রজেক্ট আর ফেজ, এই যে প্রসেসগুলো সেগুলো আমরা শুরু করব নেক্সট সেকশন থেকে। বাট আগেই বলে নেই, PMBOK হয়েছে নলেজ এরিয়া ওয়াইজ, মানে চ্যাপ্টার 4 এ আছে ইন্টিগ্রেশন, 5 এ আছে স্কোপ ম্যানেজমেন্ট, এইভাবে নলেজ এরিয়া ওয়াইজ PMBOK গাইড সাজানো আছে। কিন্তু আমাদের ভিডিও আমরা অন্যভাবে সাজিয়েছি, সেটা হচ্ছে আমাদের শুরুর যে সেকশনটা থাকবে সেই সেকশনে থাকবে ইনিশিয়েটিং প্রসেস গ্রুপ, মানে ইনিশিয়েটিং এর যে দুটো প্রসেস আছে সে দুটো আগে আমরা কভার করব, দেন প্ল্যানিং এর সব প্রসেস আমরা কভার করব, স্কোপ হতে পারে, শিডিউল হতে পারে, কস্ট হতে পারে, কোয়ালিটি হতে পারে। প্ল্যানিং শেষ করার পরে আমরা এক্সিকিউটিং, তারপর মনিটরিং, কন্ট্রোলিং, তারপর ক্লোজিং এ যাব। একটা প্রজেক্টে যেমন লাইফ সাইকেলের স্টেজ আছে, শুরু থেকে আস্তে আস্তে শেষ হয়, আমাদের ভিডিওগুলো সেই লাইফ সাইকেলের স্টেজ ধরে কমপ্লিট হবে বা প্রসেস গ্রুপ ধরে কমপ্লিট হবে। সো আপনারা নেক্সট ভিডিওগুলো দেখবেন আশা করি। স্টে